নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প ক্ষমা। অনেকদিন আগে একটা সুন্দর হাসিতে খুশিতে ভরা সংসার ছিল আমার। এখন একাই থাকি। প্রথম দিকে নিদারুণ হতাশায় ভুগেছি। তারপর তারপর মেনে নিয়েছি এই একাকিত্বকে। পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেয়েছিলাম। তারপর বিয়ে, আমি আর দীপায়ন। ভালোবাসার বিয়ে আমাদের। একমাত্র মেয়ে দীপান্বিতা। আদর করে ডাকতাম তুলি বলে। কোথা থেকে কি যে হয়ে গেল, হঠাৎই মুখ থুবড়ে পড়ে গেলাম। কেউ এগিয়ে এসে হাতটা ধরল না। একে একে সবাই ছেড়ে গেল আমায়। এক সময়ে নিজেই উঠে দাঁড়ালাম। অতীত ভুলে বর্তমানের হাত ধরে আবার শুরু করলাম একা চলা। চাকরি বজায় রেখে নতুন করে শুরু করলাম লেখা, জীবনের কথা। আজ সকালে ফোনে একটা মেসেজ পেলাম, অদ্ভুত মেসেজ। মেসেজটাতে লেখা আছে, যে পাপ আমি করেছি তার ক্ষমা হয় না জানি, তবু ক্ষমা চাইছি। যদি পারো একবার আমার সাথে দেখা করো, একবার এসো এখানে। কে পাঠালো এই মেসেজ? ঠিকানা দেওয়া রয়েছে, নিবেদিতা হাসপাতাল, এমার্জেন্সি, মেইল ওয়ার্ড, কেবিন নাম্বার 7। পরিচয় দেয়নি নিজের। কেন? কিছুই বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে মনে হয় চাকরিটা ছেড়ে দিই। প্রায় 80,000 টাকা মাইনে পাই মাস গেলে। কি হবে এত টাকা দিয়ে? কার জন্য খরচ করব? তার থেকে এটাই ভালো, ঘরে বসে টুকটাক লেখালেখি করা। লেখিকা হিসেবে একটা পরিচিতিও রয়েছে, ভালোই আছি। কিন্তু এই মেসেজটা বেশ ভাবিয়ে তুলেছে আমার। কিছুদিন বাদে এক বিকেলে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। শহরের ধুলিমাখা রাজপথের ওপরে শেষ বিকেলের আলোমাখা বিষণ্ণ এক আকাশ। আকাশের উত্তর কোণে ঘন কালো মেঘ জমা হচ্ছে। মনে হয় সন্ধ্যের পর ভালোই বৃষ্টি হবে। ঘর ফিরতেই পাখির দল মাথার ওপর দিয়ে যাবার সময় কি যেন বলে গেল, বুঝলাম না। ভিজিটিং আওয়ার্স শেষ হয়নি তখনও দেখা করলাম রিসেপশনে। একরাশ ফাইল আর কম্পিউটারের আড়ালে চাপা পড়ে থাকা সুন্দরী মেয়েটা বলল, ওনার তো ডিসচার্জ হয়ে গেছে কদিন আগে, তবে উনি একটা ঠিকানা রেখে গেছেন আপনার জন্য। ঠিকানাটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম। সন্ধ্যা নামছে শহরের বুকে। আজই দেখা করব, আর দেরি করা ঠিক নয়। একটা ঝাঁ চকচকে বিলাসবহুল ফ্ল্যাটের সামনে নামলাম ট্যাক্সি থেকে। শান্তি আবাসন, 4 তলায় 5 নম্বর ফ্ল্যাট। দরজার সামনে দাঁড়িয়ে ডোর বেলটা বাজালাম। অজস্র চিন্তার কাটাকুটির খেলা চলছে মাথার মধ্যে। কি জানি কার কাছে এলাম। দরজা খুলে দিল বছর 28-এর এক যুবতী। দু চোখে তার প্রশ্ন। অবাক হয়ে দেখছিলাম বিষাদে আচ্ছন্ন তার মুখমণ্ডলটা। বললাম, আমি মঞ্জুলিকা ব্যানার্জি। ছোট কাকিমা? চমকে উঠলাম। কে? মেয়েটি প্রণাম করল আমায়। আমি আপনার ভাসুরপো অলিকের স্ত্রী সৌমি। কঠিন স্বরে প্রশ্ন করলাম, কে ডেকেছে আমাকে এখানে? তুমি? উত্তরটা পেলাম পুরুষ কণ্ঠে। আমি ডেকেছি কাকিমা, ভেতরে এসো। এ কি? কি দেখছি আমি? হুইল চেয়ারে বসে আদ্য পান্ত ভেঙে পড়া এক তরুণ, ডান হাতে প্লাস্টার, হাঁটুর নিচ থেকে দুটো পা কাটা। বাকরুদ্ধ আমি। সৌমির সাথে ওদের ঘরে ঢুকলাম। হুইল চেয়ারে বসা অলিককে একজন নার্স ঘরে পৌঁছে দিয়ে গেল। চাপা নৈঃশব্দ বিরাজ করছে ঘরের মধ্যে। একসময় আমি সেই নীরবতা ভাঙলাম। এরকম হলো কি করে? সৌমি বলতে শুরু করলো, পুরীতে গিয়েছিলাম কাকিমা। ফেরার পথে হাওড়া ছাড়িয়ে শিয়ালদার কাছাকাছি চলে এসেছি। আমাদের 2 বছরের বাচ্চাটা গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে কাঁদা। আমি ছিলাম সামনে অলিকের পাশে। হঠাৎ একটা ট্রাক এসে পেছন থেকে ধাক্কা মারে আমাদের গাড়িটাকে। গাড়িটা রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। আমাদের বাচ্চা সঙ্গে সঙ্গে মারা যায় কাকিমা। ফুপিয়ে কেঁদে উঠল সৌমি। আমি নির্বাক। একটু পরে অলিক বলতে শুরু করলো, দুর্ঘটনায় আমার পা দুটো চলে গেল। সৌমির মাথায় সামান্য চোট লেগেছিল, সামলে উঠেছে ও। আমি একটু সুস্থ হলেই সৌমি চলে যাবে আমাকে ছেড়ে।
ডিভোর্সের পেপারপত্র সব রেডিই আছে। রুদ্ধস্বরে প্রশ্ন করলাম, ডিভোর্স কেন? কিছুক্ষণ চুপ করে থাকার পর অলিক বলল, আমার মতো পাপী মানুষের সাথেও থাকতে চায় না। আমার চোখে জল আসছে না কেন? অলিক যে আমার সন্তানেরই মতো, ওর এই অবস্থার জন্য আমি কি তৃপ্তি অনুভব করছি? হে ঈশ্বর, এটাও যে পাপ। নিজের পরিচয় না দিয়ে তোমাকে ডেকে পাঠিয়েছি এখানে। পরিচয় পেলে হয়তো আসতে না। আমাকে ক্ষমা করো কাকিমা। একটা হাত দিয়েই আমার পা ছুতে চায় অলিক। 2 পা পিছিয়ে গিয়ে ক্ষুব্ধ স্বরে বলি, ক্ষমা? ক্ষমা চাওয়ার নাটক করছিস? তোদের সকলের দেওয়া ঈর্ষার বিষে আকণ্ঠ নিমজ্জিত আমি। সে বিষের জ্বলন দিনে রাতে আজও অনুভব করি। পারবি ফিরিয়ে দিতে আমার তুলিকে? পারবি আমার সুখের সংসারটা ফিরিয়ে দিতে? 2 চোখ দিয়ে জল নয়, যেন আগুন ঝরছে আমার। বুকের ভেতর গোপন ক্ষতের উৎস মুখটা খুলে গিয়েছে আবার, রক্ত ঝরছে অবিশ্রান্ত। আজ থেকে প্রায় 12 বছর আগের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। ভাসুর, যা, শ্বশুর, শাশুড়ি, 2 বিবাহিত ননদ মিলে 51বর্তী পরিবার। ভাসুরের ছেলে অলিক আমার মেয়ে তুলির থেকে প্রায় 9 বছরের বড়। অলিক যেন চোখে হারাতো ওকে। বাড়ির সকলে বলতো, দেখো ওদের বাবাদের মধ্যে কত অশান্তি। এক বাড়িতে থাকলেও 2 ভাই যেন একে অপরের শত্রু। অথচ এই 2 ভাই বোনকে দেখো, কি ভাব দুজনের। কিছুদিন ধরেই দেখছিলাম আমার অমন হাসি খুশি মেয়েটা কেমন যেন বদলে যাচ্ছে। হাসে না, খেলে না, মেঘলা আকাশের মতো মুখ নিয়ে ঘুরে বেড়ায়। অথচ অলিক ডাকলে দৌড়ে গিয়ে হাজির। সন্দেহ দানা বাঁধল। একদিন ধরা পড়ল আমার হাতে। দেখি আমার ওইটুকু মেয়েটা তার দাদা ভাইয়ের কাছে যৌনতার পাঠ নিচ্ছে। সাবধান করলাম অলিককে, বুঝিয়ে বললাম। তখনকার মতো চুপ করে গেল। দীপায়ন বলল, এই নিয়ে কারোকে কিছু বলো না, তুলিকে সাবধানে রাখো। অলিক আপনি শুধরে যাবে। বললাম না কাউকেই। এরপর একদিন দুপুরবেলায় তুলিকে দেখলাম নিজের ঘরে শুয়ে খুব কাঁদছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে সোনা, কাঁদছিস কেন? অসহায় দৃষ্টিতে মেয়েটা তাকালো আমার দিকে। দেখি ওর ট্রাউজারে রক্তের দাগ। বলল, বড্ড ব্যথা করছে মা। সারা শরীরে আগুন জ্বলে উঠল। শাশুড়ি মার দীপায়নকে ডেকে এনে দেখালাম মেয়ের অবস্থা। আমি থানায় যাব, এফআইআর করব অলিকের বিরুদ্ধে। মা ছেলে দুজনেই বলল, একদম না, এ বাড়ির বদনাম হয়ে যাবে। তুলিকে তোমার আরও সাবধানে রাখা উচিত ছিল। কি বলছো তোমরা? অলিক অপরাধ করেছে, তার শাস্তি পাবে না? অলিক এ কাজ করেছে তার তো কোনো প্রমাণ নেই। আর তুলি বা কেন যায় অলিকের কাছে? নিজের মেয়েকে সামলাও বৌমা। যেসব মায়েরা চাকরি করে তাদের মেয়েদের অমনি হয়। কথাগুলো আমার দিকে ছুঁড়ে দিয়ে শাশুড়ি চলে গেলেন ঘর থেকে। জানি আমার চাকরি করাটা এ বাড়িতে কেউ পছন্দ করে না। দীপায়নও অনেকবার চাকরি ছাড়তে বলেছে। আমি তো যথেষ্ট মাইনে পাই, প্রয়োজনে তোমাকে 2-5 হাজার টাকা হাত খরচও দিতে পারবো, তুমি ছেড়ে দাও চাকরিটা। সগর্বে বলেছি, মুখ দেখে কেউ চাকরি দেয়নি আমায়, দিয়েছে যোগ্যতা বিচার করে, তাই চাকরি আমি ছাড়বো না। এরপর তুলিকে দার্জিলিংয়ের কনভেন্টে ভর্তি করিয়ে দিলাম। ছুটি পড়লে আমিই যেতাম ওর কাছে। শীতের ছুটিতে কলকাতায় আনতেই হতো। ওকে ওর দাদু দিদার কাছে রেখে আসতাম। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছু বছর। অলিক বিটেক পাশ করে একটা ভালো চাকরিও জুটিয়ে ফেলল। প্রথম কিছুদিন ব্যাঙ্গালোরে থাকতে হবে। চলে যাবার সময় আমাকে প্রণাম করতে এলো অলিক। আমার মনে তখন দুশ্চিন্তার ঝড় দাপাদাপি করছে। দুপুরের পর থেকে আর দেখিনি মেয়েটাকে। আমার মা খুবই অসুস্থ, শীতের ছুটিতে তাই ওকে এবার বাড়িতেই নিয়ে এসেছি। আসার পর থেকে ঘরের বাইরে খুব একটা বেরোয়নি মেয়েটা, কোথায় যে গেল। শাশুড়ি যা বলছিল, দেখো দাদা চলে যাচ্ছে বলে হয়তো কোথাও লুকিয়ে বসে কাঁদছে। সন্ধ্যার আগেই বেরিয়ে গেল অলিক। তুলিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পরদিন পুলিশের সাহায্যে বাড়ির পেছনে ঝোপের মধ্য থেকে তুলিকে উদ্ধার করা গেল। নিথর দেহটা দেখে ধৈর্যের বাঁধ ভাঙল আমার। পুলিশের কাছে অলিকের নাম বললাম। অতীতের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। সেখান থেকে শুনতে পাচ্ছিলাম অলিকের কথা। বাড়িতে সকলেই অপছন্দ করত তোমায়,
সেই অপছন্দের রেশ আমার মনেও তৈরি হয়েছিল। মনে হতো বাড়িতে এত অশান্তি সব তোমার জন্য। তুমি যে সবার থেকে অন্যরকম সেটা তো বুঝতাম না। তুলিকে বাঁচাতে তুমি ওকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিলে। প্রচণ্ড রাগ হলো আমার। এত বড় সাহস এই মহিলার! একে তো শিক্ষা দিতেই হবে। সেদিন সবার অলক্ষ্যে তুলিকে আমি ঘর থেকে টেনে নিয়ে গিয়েছিলাম। ও যেতে চায়নি। হঠাৎই চুপ করে গেল অলিক। রুদ্ধস্বরে প্রশ্ন করলাম, তারপর? আবার বলতে শুরু করলো অলিক, আমি ভেবেছিলাম সারা জীবনের জন্য কলঙ্কিত করে দেব তুলিকে। তাতে তুমি জব্দ হবে। তোমার তো এমনই হওয়া উচিত। তখন এরকমই ভাবতাম। ও যে মারা যাবে আমি ভাবতেই পারিনি। এটা আমি চাইনি। বক্তব্য শেষ করে অঝরে কাঁদছে অলিক। শাস্তি দাও কাকিমা, শাস্তি দাও আমায়। আমি স্তব্ধ। বড়দের মনের গরল কিভাবে ছোটদের মনকেও প্রভাবিত করে। বড়রা বুঝতে চান না এটা ছোটদের মধ্যে নিজেদের অজান্তেই বুনে দেন হিংসার বীজ। হায় ভগবান, আর কবে সভ্য হবে মানুষ? বাড়ির লোকেরা কেসটাকে চেপে দিয়েছিল অলিককে বাঁচাতে। পাগলের মতো ছুটে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে অলিকের কাছে। অপমানিত হয়ে ফিরেছি। তারপর কলম তুলে নিয়েছিলাম হাতে। এটাই সত্যি নামের লেখাটা একটা পত্রিকায় ছাপা হয়েছিল। আমার লেখা সংখ্যাটা পুড়িয়ে দেওয়া হলো, আর আমার খাতায় যেখানে লেখা ছিল এই কাহিনী, সেই পাতাগুলো ছিঁড়ে ফেলা হলো। এ কাজ করেছিল দীপায়ন। মেয়েটাকে সুরক্ষা দিতে পারিনি বলে শাস্তি দিয়েছিল আমায় ডিভোর্স। চলে এসেছিলাম বাপের বাড়িতে। সেই থেকে আজ পর্যন্ত একাই আছি। অলিক কাঁদছে, সৌমি কাঁদছে। মন বলছিল, এই মেয়েটার কি দোষ? ও তো অপরাধী নয়। কতই বা বয়স ওর। আর অলিক, ঈশ্বর ওকে চরম শাস্তি দিয়েছেন। আর কি বাকি রইল? এই মুহূর্তে আমার হাঁটু স্পর্শ করে আছে অলিক। ওর মাথায় হাত রেখে বললাম, দেব শাস্তি, খুব শাস্তি দেব। তোদের আলাদা হওয়া চলবে না। সারা জীবন একসাথে থাকবি তোরা। এটাই তোদের শাস্তি। কথাগুলো বলে দরজার দিকে ফিরেই চমকে উঠলাম। এ কি? এ কাকে দেখছি? দীপায়ন। অনেক বছর পরে দেখলাম মানুষটাকে। শরীরটা বড্ড ভেঙে গিয়েছে, বাজি পোড়া মহিরুহ যেন। দুজনেই তাকিয়ে রইলাম দুজনের দিকে। সময় যেন থমকে গিয়েছে। আমায় কি ক্ষমা করে দিতে পারো মঞ্জু? দীপায়ন। দীপায়ন বলল এই কথা। বুকের ভেতর থেকে উঠে এলো দীর্ঘ দিনের জমা আর্তনাদ। না, তোমাকে ক্ষমা করা যায় না দীপায়ন। ভালোবাসার বিয়ে আমাদের। সেই সম্পর্কের অসম্মান করেছ তুমি। কলঙ্ক লেপে দিয়েছ সম্পর্কের গায়ে। দরজা পেরিয়ে বাইরে এসে দাঁড়ালাম। ভেতরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দীপায়ন। বাইরে বাঁধ ভাঙা বৃষ্টি নেমেছে। এতক্ষণ পর আমার চোখেও নামলো অঝোর ধারা। বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি। ধুয়ে মুছে যাচ্ছে অতীতের কথা। না, আর পেছন ফিরে তাকাবো না। ফিরে যাব আমার একলা বাড়িতে। কিন্তু একলা আর থাকবো না। ওই বাড়িতে গড়ে উঠবে অসহায় অনাথ মেয়েদের আবাস। এবারে সত্যিই ভালো থাকবো। গল্পের সমাপ্তি এখানে। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।